বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস হতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমতাজ আলী, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। আমাদের আজকের আলোচ্য বিষয় ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, চ্যাপ্টার 7 ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের, এবং আজকের লেকচার নাম্বার হচ্ছে আমাদের 11। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, আমরা যেটি বারবার বলার চেষ্টা করতেছি যে আমাদের প্রতিটা চ্যাপ্টার থেকে দুটি করে লেকচার প্রদান করব আমরা, এবং ওয়ার্কিং ক্যাপিটাল ক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা দুটি লেকচার তোমাদের সামনে প্রদর্শন করব। এবং আজকের যে লেকচার তার আউটকামগুলো আমরা একটু দেখে নিব, অর্থাৎ কী কী বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি আমরা দেখব। এখন আমরা শুরুতেই যেটি বলেছি, আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, যেটি চ্যাপ্টার 7। এখান থেকে আমরা আজকে যেটি জানতে চাই, আউটকামগুলো আমাদের ডেফিনেশন অফ ওয়ার্কিং ক্যাপিটাল, determinants of working capital, or the factors that can be considered to determine the working capital management of a firm, working capital cycle, classification of working capital, approaches of working capital, cash management cycle, statement of working capital, or the elements that are needed to find out the working capital of a firm, and finally আমরা যদি সময় পাই সেটি নিয়ে কথা বলবো, ওয়ার্কিংস এবং ক্যালকুলেশন। সর্বশেষ আমরা কথা বলবো যেটি, সেটি হলো আমাদের প্রবলেম, অর্থাৎ হলো ম্যাথমেটিক্যাল টার্ম। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে অনার্স থার্ড ইয়ার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইংলিশ মিডিয়ামের একটি কোর্স। এই কোর্সটাকে তোমাদের ইংলিশ মিডিয়ামে, অর্থাৎ হলো অঙ্ক এবং থিওরি দুটো ইংরেজিতে লিখতে হবে তোমাদের। আমরা বোঝার স্বার্থে অথবা আলোচনার স্বার্থে আমরা বাংলা ইংলিশ দুটো মিলে একটা কম্বিনেশন ফর্মে আলোচনা করার চেষ্টা করব। যেটি শুরুতে আমরা বলেছি যে আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো হলো, আমরা ওয়ার্কিং ক্যাপিটাল কাকে বলে, এর উদ্দেশ্য, যে বিষয়গুলো ওয়ার্কিং ক্যাপিটাল নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলে থাকব। প্রথমে আমরা যেটি দেখছি, ডেফিনেশন অফ ওয়ার্কিং ক্যাপিটাল। প্রিয় শিক্ষার্থী, ওয়ার্কিং ক্যাপিটাল, we know that capital is like the life or heart of a business. Without life, a human being is nothing. So likely without capital, all kind of business are ineffective. We know that in every business there are two types of working capital, such as fixed capital and working capital. There are various types of fixed assets such as land, building, equipment that are purchased or collected by the firm to get long-term benefits. On the other hand, current assets are purchased or collected by the firm in order to maintain daily activities of the firm. So we can say that working capital is the part of investment which is adopted to maintain current operation of assets. Actually, we can say that working capital is created by current assets and current liabilities. প্রিয় শিক্ষার্থী, আমরা যদি ওয়ার্কিং ক্যাপিটাল এতক্ষণ যেটি নিয়ে ইংরেজিতে কথা বললাম, তার মূল বক্তব্য যেটি হলো সেটি হলো আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল একটি প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য, সুষ্ঠু, সুন্দর এবং সুচারুরূপে পরিচালনা করার জন্য একটি কারবারে যে ধরনের মূলধন বা যে পরিমাণ মূলধনের প্রয়োজন হয়, ওই মূলধনটাকেই আমরা বলে থাকি ওয়ার্কিং ক্যাপিটাল। অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল ছাড়া একটি প্রতিষ্ঠানে তার দৈনন্দিন কার্যাবলী কখনো সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না। এবং এটি করার জন্য আমাদের যেটি প্রয়োজন হয় সেটি হলো যে একটি প্রতিষ্ঠান যে সঠিক, সুন্দর এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হতে থাকে, তাহলে আমাদের যেটি প্রথম প্রয়োজন সেটি হলো আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল। অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল ইজ অলসো কল্ড দ্য কারেন্ট ক্যাপিটাল দ্যাট আর ফর্ম অফ কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লায়াবিলিটিস। এরপরে যেটি আমরা যে জানবো, যে ওয়ার্কিং ক্যাপিটালে এতক্ষণ আমরা যে সংজ্ঞাটা জানলাম, আমরা যদি একটা ডায়াগ্রামের দিকে লক্ষ্য করি তাহলে দেখব প্রিয় শিক্ষার্থী যে ওয়ার্কিং ক্যাপিটালের যে ডায়াগ্রামটা বা চিত্রটা,
সেখানে যেটি আমরা পাই সেটি হলো পারচেজ গুডস দ্যাট আর বেসিক্যালি কালেক্টেড ফ্রম আউটসাইড অফ দ্য ফার্ম অন টার্মস অফ ক্রেডিট, দেন দ্য গুডস সোল্ড ইন দ্য মার্কেট on terms on account receivable or cash, and finally the cash will be paid to supplier. অর্থাৎ এটিকে যদি আমরা একটু ভেঙে বলি যে ওয়ার্কিং ক্যাপিটালের যে মূল বক্তব্য সেটি হলো যে প্রথমে আমরা কাঁচামাল বা পণ্য ক্রয় করব সরবরাহকারীর নিকট থেকে এবং সেটি আমরা ধরে নিলাম অন টার্মস অফ ক্রেডিট, অর্থাৎ ধারের ভিত্তিতে আমরা সংগ্রহ করে থাকব এবং ওই পণ্যটা যখন আমরা বাজারে বিক্রি করব, বাজারে বিক্রি করতে গেলে আমরা জানি দুই ধরনের বিক্রয়ের পদ্ধতি, একটি হলো নগদে বিক্রয়, অপরটি হলো আমাদের ধারে বিক্রয়। আমরা ধারে যদি বিক্রয় করি তো একটা নির্দিষ্ট সময় শেষে দেনাদারের নিকট থেকে ওই টাকাটা আমরা আদায় করব এবং দেনাদারের নিকট থেকে আদায়কৃত অর্থ এবং নগদে বিক্রয়কৃত অর্থের লাভের অংশটুকু রেখে দিয়ে অবশিষ্ট টাকা যাদের কাছ থেকে আমরা ধারে পণ্য ক্রয় করেছিলাম তাদেরকে পরিশোধ করব, যেটিকে আমরা বলে থাকি পেমেন্ট টু সাপ্লায়ার, অর্থাৎ সরবরাহকারীকে আমরা এটি শোধ করে থাকব। এখন এক কথায় যদি আমরা বলতে পারি ওয়ার্কিং ক্যাপিটাল মিন্স কারেন্ট অ্যাসেটস, অর্থাৎ হলো ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা বুঝি চলতি সম্পদ। আরও একটু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য, ওয়ার্কিং ক্যাপিটাল ইন্ডিকেট শর্ট টার্ম অ্যাসেটস, অর্থাৎ হলো দ্য ডিউরেশন অফ অ্যাসেটস অ্যাট বেস্ট 1 ইয়ার, অর্থাৎ হলো কার্যকারী মূলধনের মেয়াদকাল সর্বোচ্চ হলো আমাদের 1 বছর, সেটি 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস হতে পারে। এখন এই শর্ট টার্ম অ্যাসেটসগুলোর মধ্যে আমরা যেটি পেয়ে থাকি সেটি হলো ক্যাশ ইন, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরিজ, প্রিপেড এক্সপেন্স, এনি আদার শর্ট টার্ম অ্যাসেটস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যেটি জানলাম ওয়ার্কিং ক্যাপিটাল আসলে একটি চক্রাকারে আবর্তিত হয় একটি কারবারে, এবং সেই চক্রাকারের মধ্যে আমরা কি কি পাই? প্রথমে পাই পণ্য ক্রয়, সে পণ্যটা আমরা বাইরে থেকে কালেকশন করব ধারে অথবা নগদে অথবা সমন্বিতভাবে, এবং ওই পণ্যটা আমরা যখন বাজারে বিক্রি করব, বিক্রয়ের আবার দুটো রূপ, একটি হলো নগদে বিক্রয়, অপরটি হলো আমাদের ধারে বিক্রয়। এই নগদে বিক্রয় এবং ধারে বিক্রয় করার ফলে যে টাকাটি আমরা নির্দিষ্ট সময় শেষে দেনাদারের নিকট থেকে বা প্রাপ্য হিসাব থেকে আদায় করব, তার থেকে আমাদের কাকে আগে সর্বপ্রথম পরিশোধ করব? পাওনাদারকে পরিশোধ করব। অর্থাৎ হলো এখানে ওয়ার্কিং ক্যাপিটালের যে ফর্মগুলো আমরা পাই সেটি হলো কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিস, দুটোকে মিলেই একসঙ্গে আমরা বলি ওয়ার্কিং ক্যাপিটাল। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা যেটা জানবো ডিটারমিনেন্টস অফ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, অর্থাৎ হলো হোয়াট আর দ্য ফ্যাক্টরস আর অ্যাফেক্টিং টু ডিটারমাইন দ্য ওয়ার্কিং ক্যাপিটাল অফ এ ফার্ম। একটি প্রতিষ্ঠানের কার্যকারী মূলধন বা চলতি মূলধন নির্ণয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই বিষয়গুলো আমাদের বা ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরগুলো কী কী সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথমে যেটি আসি নেচার অফ বিজনেস। উই নো দ্যাট ওয়ার্কিং ক্যাপিটাল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর এ business enterprise because without proper or sufficient working capital a firm cannot be run in a smooth way. If the working capital is high, liquidity is low and more working capital will be needed. Anyhow, the nature of business will be affected the quality working capital of a business. That is the diversification of working capital on the basis of manufacturing concern and non-manufacturing concern are vary by working capital. অর্থাৎ একটি প্রতিষ্ঠানে উৎপাদনকারী প্রতিষ্ঠান অথবা ব্যবসায়ী প্রতিষ্ঠান দুটোর ওয়ার্কিং ক্যাপিটাল কখনো এক হতে পারে না, অর্থাৎ নেচারের উপর ভিত্তি করে ওয়ার্কিং ক্যাপিটালের প্রভেদ বা পার্থক্য হয়ে থাকে। প্রোডাকশন সাইকেল মিনস দ্য লেন্থ অফ টাইম putting raw materials into production and being sellable of a product is called production cycle. অর্থাৎ একটি পণ্যের কাঁচামাল থেকে পণ্য বাজারে বিক্রয় করা পর্যন্ত যে সময়টা লেগে থাকে, পণ্যের কাঁচামাল থেকে শুরু করে সেটা প্রসেস থেকে ফিনিশ গুডস থেকে সেলস ইন দ্য মার্কেট, এই পুরো সময়টিকেই আমরা বলে থাকি প্রোডাকশন সাইকেল। অ্যান্ড ইফ দ্য প্রোডাকশন সাইকেল ইজ লং, more working capital will be needed.
অর্থাৎ প্রোডাকশন সাইকেল যত দীর্ঘ হবে তত বেশি ওয়ার্কিং ক্যাপিটালের কারবারে প্রয়োজন হবে। এরপরে থাকে আমরা সাইজ অফ বিজনেস। বেসিক্যালি ওয়ার্কিং ক্যাপিটাল ডিপেন্ডস অন দ্য সাইজ অফ এ বিজনেস। অর্থাৎ একটি কারবার যদি বড় আকারের হয়ে থাকে তাহলে যেই ধরনের কার্যকারী মূলধন বা চলতি মূলধনের প্রয়োজন হয়, যদি বিজনেসের সাইজটা ছোট হয় তাহলে ঠিক ওই প্রকৃতির কার্যকারী মূলধনের প্রয়োজন হয় না। এরপরে আসি টার্ম অফ পারচেজ অ্যান্ড সেলস। টার্ম অফ পারচেজ বেসিক্যালি enjoy the purchaser in case of purchase goods outside from the firm, that is আমরা যখন পণ্য বাহির থেকে অর্থাৎ হলো সরবরাহকারীদের থেকে আদায় করে থাকি বা ক্রয় করে থাকি, তখন যদি ট্রেড ক্রেডিটের সুবিধা পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড টার্ম অফ পারচেজ। ইফ দ্য ট্রেড ক্রেডিট ইজ এনজয় অর গেট দ্য চান্স বাই দ্য পারচেজার, less working capital will be needed. But in case of sales, be remember, পারচেজের ক্ষেত্রে ক্রেতা এর সুবিধা ভোগ করে থাকে, আর ধারে বিক্রয়ের ক্ষেত্রে দেনাদারের সুবিধাটা ভোগ করে থাকে। অর্থাৎ হলো ক্রয়ের ক্ষেত্রে পাওনাদারকে কম বেশি সময় পরে অর্থাৎ হলো তাৎক্ষণিকভাবে পরিশোধ না করে একটা নির্দিষ্ট সময় শেষে পরিশোধ করা হয়ে থাকে। একইভাবে বিক্রয়ের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে পণ্য বিক্রয়ের টাকা না পেয়ে একটা নির্দিষ্ট সময় পরে ওই টাকাটি আদায় করা হয়ে থাকে। এরপরে আছে বিজনেস সাইকেল। বিজনেস সাইকেল বেসিক্যালি মিনস দ্যাট ups and down of a business. In case of boom market, high working capital will be needed, and in case of down market, low working capital will be needed. অর্থাৎ ব্যবসায়ের যে উত্থান পতন, উত্থানের সময় আমাদের অধিক পরিমাণ কার্যকারী মূলধনের প্রয়োজন হয়, ঠিক একইভাবে ডাউন মার্কেটের সময় কম ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন হয়ে থাকে। প্রোডাকশন পলিসির উপর ভিত্তি করেও কার্যকারী মূলধন ভ্যারি করে থাকে। অর্থাৎ হলো সাম অর্গানাইজেশন অর সাম ফার্মস ফলো ফিক্সড প্রোডাকশন পলিসি অ্যান্ড সাম অর্গানাইজেশন ইজ অলসো ফলোড কাস্টমার চয়েস বেসড অর কাস্টমার ডিমান্ড বেসড প্রোডাকশন পলিসি। অর্থাৎ আমরা যদি ফিক্সড প্রোডাকশন করে থাকি সেখানে এক ধরনের কার্যকারী মূলধন প্রয়োজন হবে, ঠিক একইভাবে আমরা যদি কাস্টমার ডিমান্ড বেসের উপর ভিত্তি করে পণ্য উৎপাদন করে থাকি তাহলে সেখানে আবার আরেক ধরনের কার্যকারী মূলধনের প্রয়োজন হবে। এরপরে সাপ্লাই অফ র ম্যাটেরিয়ালস। availability of raw materials or non-availability of raw materials. If the raw materials is non-available, the company has to go stock of raw materials. As a result, high amount of working capital will be needed, and if the raw materials is available in the market, working capital will be need as such the demand of the production. অর্থাৎ হলো আমরা এখানে যে বিষয়টা মূল বুঝতে পারি সেটি হলো যে আমাদের কাঁচামাল, আমরা জানি যে কোনো একটি পণ্য উৎপাদন করতে গেলে কাঁচামালের কোনো বিকল্প নেই। সে কাঁচামাল যদি সরবরাহটা যদি পর্যাপ্ত হয়ে থাকে তাহলে এক ধরনের কার্যকারী মূলধন থাকে, আর যদি সে কাঁচামালটা আমাদের কাছে সরবরাহটা সঠিক না হয় অথবা পর্যাপ্ত না হয় তাহলে কোম্পানি সাধারণত সেই পণ্যটা ক্রয় করে গুদামে সংরক্ষণ করে থাকে, আর যার জন্য অধিক পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন হয়ে থাকে। কম্পিটিশান একটি প্রতিষ্ঠান একটি পণ্যের জন্য অবশ্যই দরকার, কারণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি কোম্পানি যদি তার কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে চায় তাহলে অবশ্যই পণ্য দ্বারা কম্পিটিশানে তাকে নামতে হবে। কম্পিটিশান মার্কেটে অনেক পরিমাণ পণ্য একসঙ্গে উৎপাদন করে যেতে হয়, যার জন্য অধিক পরিমাণ কার্যকারী মূলধনের প্রয়োজন হয়। আর যদি দেখা যায় মার্কেট হলো ডাল মার্কেট অর্থাৎ হলো কোনো কম্পিটিশান নেই, সেখানে তুলনামূলকভাবে কম ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে আমরা কারবার পরিচালনা করতে পারি। ক্রেডিট পলিসি অর্থাৎ হলো ক্রেডিট পলিসি ইজ দ্য রিলেটেড অফ পারচেজ অফ র ম্যাটেরিয়ালস। এই ক্রেডিট পলিসিটা দুই পক্ষে আমরা যখন প্রিয় শিক্ষার্থী টার্ম অফ পারচেজ অ্যান্ড সেলস শুনেছি তার সাথে অনেকটাই ওতপ্রোতভাবে জড়িত। ক্রেডিট পলিসিটা হলো দুইভাবে ক্রেডিট পলিসিটা হতে পারে। এক, ক্রেডিট টার্ম টু দ্য কোম্পানি অ্যালাউড বাই কাস্টমার, or credit terms
টু দ্য ফার্মস অ্যালাউড বাই কাস্টমার। বি কেয়ারফুল, আমি আবারও বলি, ক্রেডিট টার্মস of debtors, credit terms of debtors allowed by firm or credit terms of firm allowed by customer। অর্থাৎ কখনো কখনো কোম্পানি ক্রেডিট পলিসি অ্যাকসেপ্ট করে থাকে, কখনো কখনো ক্রেতা অর্থাৎ পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা এটি সুযোগ প্রদান করে থাকে, ঠিক বিক্রয়ের ক্ষেত্রে আবার দেনাদারকে কোম্পানি কর্তৃক এই সুযোগটা প্রদান করা হয়ে থাকে। Efficient management, we know that efficient management play an important role for an organization because efficient management can reduce firms expenses। আমরা জানি একজন দক্ষ ব্যবস্থাপক ফার্মের অযাচিত বা বিভিন্ন খরচগুলো মেনটেন করতে পারে। যদি ম্যানেজমেন্ট এই খরচগুলো রিডিউস বা কমাতে সমর্থ হয় তাহলে কার্যকারী মূলধনের পরিমাণ তুলনামূলকভাবে আগের তুলনায় অনেক কম লাগবে। ইনভেন্টরি লেভেল, ইনভেন্টরি লেভেল সেন্স অন দ্য বেসিস দ্য প্রাইস অফ এ প্রোডাক্ট অর প্রাইস অফ র মেটেরিয়ালস। অর্থাৎ প্রাইসের যখন আমার আপস অ্যান্ড ডাউনস হবে, অর্থাৎ প্রাইস যখন ফিক্সড না থেকে কখনো বাড়বে কখনো কমবে, তার উপর ভিত্তি করে র মেটেরিয়ালসেরও বাড়া কমা ঘটে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বললাম যেটি একটি প্রতিষ্ঠানের কার্যকারী মূলধন নির্ণয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেগুলো আবারও আমরা একটু জাস্ট তোমাদের জানার জন্য, নেচার অফ বিজনেস, প্রোডাকশন সাইকেল, সাইজ অফ বিজনেস, টার্মস অফ পারচেজ অ্যান্ড সেলস, বিজনেস সাইকেল, প্রোডাকশন পলিসি, সাপ্লাই অফ র মেটেরিয়ালস, কম্পিটিশন, ক্রেডিট পলিসি, ইফিসিয়েন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইনভেন্টরি লেভেল। আমরা এখন একটি ওয়ার্কিং ক্যাপিটালের সাইকেলটা দেখতে চাই। বেসিক্যালি এটি হলো আমাদের নন ম্যানুফ্যাকচারিং কনসার্নের ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। আমরা ফার্স্ট স্টেপে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই ফিনিশ গুডস, অর্থাৎ যেই পণ্যটা বাজারে রেডি টু সেল, বাজারে বিক্রয়ের জন্য রেডি। এরপরে সেকেন্ড স্টেপটি হলো আমাদের সেলস, থার্ড স্টেপ হলো অ্যাকাউন্ট রিসিভেবল, ফোর্থ স্টেপ হলো আমাদের ক্যাশ। অর্থাৎ আমরা ক্যাশ নিয়ে শুরু করেছিলাম, আবার চক্রাকারে সেটি আবার ক্যাশে এসে পরিণত হয়েছে। এটিকেই আমরা বলি ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। এবং সেই ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলটা হলো নন ম্যানুফ্যাকচারিং কনসার্ন, অর্থাৎ হলো নন উৎপাদনকারী প্রতিষ্ঠানের। এখন আমরা যেটি দেখব সেটা ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল অফ এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান কোন ধরনের সাইকেল বা চক্র ব্যবহার করে থাকে। প্রথমে আমরা পাবো র ম্যাটেরিয়ালস, অর্থাৎ এই র ম্যাটেরিয়ালস হলো কাঁচামাল, সেটি দ্বারা আমরা যাব ওয়ার্ক ইন প্রোগ্রেস, অর্থাৎ হলো চলতি কার্যে। চলতি কার্যের পরের স্টেপটি হলো আমাদের ফিনিশ গুডস, ফোর্থ স্টেপ হলো আমাদের সেলস, ফিফথ স্টেপস হলো আমাদের ক্যাশ অর অ্যাকাউন্ট রিসিভেবল। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি আগের স্টেপের সাথে এখানে একটু মিল করি বা দুটির মধ্যে প্রভেদ খুঁজি তাহলে লক্ষ্য করে দেখব নন ম্যানুফ্যাকচারিং কনসার্নের ক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটালের সাইকেল হলো চারটি: ফিনিশ গুডস, সেলস, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যান্ড ক্যাশ। আর ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে এর সাথে আরও দুটো যোগ হবে, একটি হলো র ম্যাটেরিয়ালস এবং ওয়ার্ক ইন প্রোগ্রেস, অর্থাৎ চলতি কার্য। নন ম্যানুফ্যাকচারিং হলে আমাদের সাইকেল হবে চারটি: ফিনিশ গুডস, সেলস, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ। আর ম্যানুফ্যাকচারিং কনসার্ন হলে আমাদের স্টেজ হবে ছয়টি, অর্থাৎ র ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস, সেলস, অ্যাকাউন্ট রিসিভেবল এবং ক্যাশ। এরপরে আমরা যেটি যাব সেটি হলো ক্লাসিফিকেশন অফ ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটালের শ্রেণীবিন্যাস। প্রথমে যেটি পাই অন দ্য বেসিস অফ কনসেপচুয়াল ওয়ার্ক, অর্থাৎ হলো ধারণাগত ভিত্তিতে ওয়ার্কিং ক্যাপিটালকে প্রথমে দুটো ভাগে ভাগ করা যায়। একটি হলো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, অপরটি হলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। গ্রস ওয়ার্কিং ক্যাপিটালকে আমরা যদি সংক্ষেপে বলি সেটিকে আমরা বলি টিসিএ। মনে রাখতে হবে, গ্রস ওয়ার্কিং ক্যাপিটালকে আমরা কি বলতেছি? টোটাল কারেন্ট অ্যাসেটস অফ এ ফার্ম, দ্যাট ইজ the total sum of current assets is called gross working capital, GWC। অর্থাৎ হলো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল হলো টোটাল কারেন্ট অ্যাসেট অফ এ ফার্ম। এখন যদি আমরা বলি NWC, নেট ওয়ার্কিং ক্যাপিটাল, দ্যাট ইজ TCA মাইনাস TCL, অর্থাৎ টোটাল কারেন্ট অ্যাসেটস মাইনাস টোটাল কারেন্ট লায়াবিলিটিস। তো মোট চলতি সম্পদ থেকে মোট চলতি দায়টাকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব নেট ওয়ার্কিং ক্যাপিটাল। আর টোটাল কারেন্ট অ্যাসেটটাকে আমরা এক কথায় বলবো
গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। এই নেট ওয়ার্কিং ক্যাপিটালকে আবার আরও দুটি অংশে ভাগ করা হয়। একটি হলো পজিটিভ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। পজিটিভ নেট ওয়ার্কিং ক্যাপিটাল যেটিকে আমরা সংক্ষেপে বলি যে টিসিএ গ্রেটার দেন টিসিএল, অর্থাৎ এটি কি বলবো পজিটিভ এনডব্লিউসি, অর্থাৎ পজিটিভ নেট ওয়ার্কিং ক্যাপিটালটা হলো টোটাল কারেন্ট অ্যাসেটস গ্রেটার দেন টোটাল কারেন্টস লায়াবিলিটিস। পরে আরেকটি যেটি আছে আমাদের সেটিকে বলে নেগেটিভ নেট ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ নেগেটিভ এনডব্লিউসি টিসিএল গ্রেটার দেন টিসিএ। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করতে হবে, টোটাল কারেন্ট অ্যাসেটসটাকে আমরা বলব গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। তো কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস দ্যাট ইজ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। কারেন্ট অ্যাসেটস গ্রেটার দেন কারেন্ট লায়াবিলিটিস কল্ড পজিটিভ নেট ওয়ার্কিং ক্যাপিটাল, whereas total current liabilities greater than total current assets অথবা total current asset less than total current liabilities called negative net working capital। এই যে আমরা পার্থক্য করলাম অর্থাৎ হলো যে শ্রেণীবিন্যাসটা করলাম, দ্যাট ইজ অন দ্য বেসিস অফ কনসেপ্ট অর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে ওয়ার্কিং ক্যাপিটালের এই পার্থক্যটুকু আমরা করে দেখলাম। এরপরে আমরা যেটি যাব সেটি হলো একটি আমরা শিখলাম কনসেপচুয়াল ওয়ার্কিং ক্যাপিটাল, এরপরে অন দ্য বেসিস অফ টাইম, টাইমের ভিত্তিতে ওয়ার্কিং ক্যাপিটালটা কি আমাদের সেটা একটু দেখব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করতে হবে পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল। পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল ইজ কল্ড দ্য ফিক্সড ওয়ার্কিং ক্যাপিটাল অফ এ ফার্ম। It means to carry on day-to-day activities of a firm, the amount of working capital which can be keep up by the company। অর্থাৎ হলো একটি প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য যেই মূলধনটুকু অবশ্যই কারবার সংরক্ষণ করে থাকে, যে মূলধনটুকু অবশ্যই কারবার সংগ্রহণ করে থাকে সেটিকে আমরা বলবো পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল। পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটালের অপর নামটা আমরা জানি ফিক্সড ওয়ার্কিং ক্যাপিটাল অফ এ ফার্ম। এই পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটালকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রেগুলার ওয়ার্কিং ক্যাপিটাল। রেগুলার ওয়ার্কিং ক্যাপিটাল হলো দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল হুইচ কিপ আপ বাই দ্য কোম্পানি টু ক্যারি অন ডে টু ডে অ্যাক্টিভিটিস অফ দ্য ফার্ম। অর্থাৎ হলো একটি কারবারের দৈনন্দিন কার্যাবলী সুষ্ঠু, সুন্দর এবং সুচারুরূপে এবং ফলপ্রসূভাবে পরিচালনার জন্য যেই মূলধন দৈনন্দিনে যে মূলধনটা প্রয়োজন সেটিকে আমরা বলি রেগুলার ওয়ার্কিং ক্যাপিটালস। রেগুলার ওয়ার্কিং ক্যাপিটালসের পরে আমরা যেটি পাই রিজার্ভ ওয়ার্কিং ক্যাপিটাল। রিজার্ভ ওয়ার্কিং ক্যাপিটাল দ্যাট মিনস রিজার্ভ ওয়ার্কিং ক্যাপিটাল দ্য এক্সেস অ্যামাউন্ট অফ রেগুলার ওয়ার্কিং ক্যাপিটাল ইজ কল্ড রিজার্ভ ওয়ার্কিং ক্যাপিটাল। অর্থাৎ আমরা পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটালকে বললাম ফিক্সড ওয়ার্কিং ক্যাপিটাল, আর রেগুলার ওয়ার্কিং ক্যাপিটালকে বললাম যে যেই পরিমাণ মূলধন কারবারে অবশ্যই সংরক্ষণ করতে হয়, কেন? দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য। অর্থাৎ হলো যেন কারবারি প্রতিষ্ঠান কখনো স্টপ হয়ে না যায়, বন্ধ হয়ে না যায়, সচল রাখার জন্য যে মূলধনটা অবশ্যই রাখতে হয় সেটিকে আমরা বলতেছি রেগুলার ওয়ার্কিং ক্যাপিটাল। এই রেগুলার ওয়ার্কিং ক্যাপিটালের অতিরিক্ত যে ক্যাপিটালটা কারবার থেকে থাকে সেটিকে বলা হয় রিজার্ভ ওয়ার্কিং capital, and these types of capital are used for special purpose such as strike, lockdown, depreciation। অর্থাৎ হলো আনসার্টেন সিচুয়েশন ফেস করার জন্য, অনিশ্চিত কোনো কাজ হঠাৎ করে কারবারের প্রতিষ্ঠানের সামনে যদি এসে যায় সেটিকে সমাধান করার জন্য রিজার্ভ ক্যাপিটালটাকে ইউজ করা হয়ে থাকে। এরপরে আছে আমাদের টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল। টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল ইজ কল্ড দ্য ভ্যারিয়েবল ওয়ার্কিং ক্যাপিটাল অফ এ ফার্ম। অর্থাৎ যে ক্যাপিটালটা অলওয়েজ ভ্যারি অন দ্য বেসিস দ্য ডেইলি অ্যাক্টিভিটিস। দৈনন্দিন বা শর্ট টার্মে কারবার প্রতিষ্ঠানের উৎপাদন, ক্রয়, বিক্রয় বিভিন্ন ওঠানামার জন্য যে মূলধনটা কম বেশি হয়ে থাকে তাকে আমরা বলি টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল। আর এই টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল আর অ্যাফেক্টেড বাই সিজনস। একে অন্যতম সিজনাল ওয়ার্কিং ক্যাপিটাল। ইট ইজ রিকোয়ার্ড টু মিট আপ দ্য ডিমান্ড অফ এ সিজন।
অর্থাৎ হলো আমরা যদি একটু ছোট্ট করে বলে থাকি যে আমরা যেটা প্রায় বলে থাকি যে বাংলাদেশ ষড়ঋতুর দেশ হলেও আমরা প্রধানত দুইটাই ঋতুকে নিয়ে কল্পনা করে থাকি, একটি হলো গ্রীষ্মকাল আর একটি হলো শীতকাল। আমরা জানি গ্রীষ্মকালে সুতি কাপড় বা পাতলা কাপড়ের ডিমান্ড বেড়ে যায়, ঠিক একইভাবে শীতকালে গরম কাপড়ের ডিমান্ড বেড়ে যায়। এখন একজন ব্যবসায়ী যদি গরম কাপড়ের ব্যবসা করে থাকে শীতকালের জন্য, সেটা 3 মাস 4 মাস বা 6 মাস সিজনাল ভিত্তিতে হয়ে থাকে, তো ওই সময় তার যে অতিরিক্ত স্বাভাবিকের চাইতে যে অতিরিক্ত মূলধনের প্রয়োজন হয়ে থাকে, দ্যাট ইজ কল সিজনাল ওয়ার্কিং ক্যাপিটাল। আরেকটি আছে স্পেশাল ওয়ার্কিং ক্যাপিটাল। স্পেশাল ওয়ার্কিং ক্যাপিটাল আর অলসো এ ভ্যারিয়েবল ওয়ার্কিং ক্যাপিটাল, কিন্তু নির্দিষ্ট কোনো উদ্দেশ্যকে সামনে রেখে। যেমন আমরা আমরা যেটি বলতে পারি যে একটি প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য হলো কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা। কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে গেলে ওই প্রতিষ্ঠানকে অবশ্যই পণ্য বিক্রয় করতে হবে। এখন বিক্রয় করতে গেলে আমাদের পণ্যের প্রসারের প্রয়োজন আছে। আমরা জানি যে বিজ্ঞাপনের একটি নীতি, যত প্রচার তত প্রসার, অর্থাৎ হলো প্রসারের উপর প্রসারটা নির্ভর করে। এর জন্য আমার যেটি প্রয়োজন সেটি হলো বিজ্ঞাপন, কাঙ্ক্ষিত বা কার্যকারী বিজ্ঞাপনের ক্ষেত্রে। এই কাঙ্ক্ষিত বা কার্যকারী বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে কোম্পানির যে হঠাৎ করে যে মূলধনটার প্রয়োজন হয়, দ্যাট ইজ কল স্পেশাল ওয়ার্কিং ক্যাপিটাল অফ এ ফার্ম। এরপরে আমরা তাহলে এতক্ষণ যেটি নিয়ে কথা বললাম প্রিয় শিক্ষার্থী, সেটি হলো আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের প্রকারভেদ। আমরা প্রথমত দুই ভাগে ভাগ করলাম, একটি হলো কনসেপচুয়াল ভিত্তিতে আর একটা টাইমের ভিত্তিতে। টাইমের ভিত্তিতে আমরা যেটি পেলাম সেটি হলো আমাদের একটি হলো আমাদের গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, অপরটি হলো আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটালকে আমরা আবার দুটো ভাগে ভাগ করলাম, একটি পজিটিভ আর একটা নেগেটিভ। টাইমের ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করি, একটা পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল আর একটা হলো আমাদের টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল। পার্মানেন্টকে আমরা আবার দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে রেগুলার ওয়ার্কিং ক্যাপিটাল, অপরটি হলো আমাদের রিজার্ভ ওয়ার্কিং ক্যাপিটাল। টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটালকেও আমরা আবার দুটো অংশে ভাগ করলাম, একটি হলো আমাদের সিজনাল ওয়ার্কিং ক্যাপিটাল এবং অপরটি হলো আমাদের স্পেশাল ওয়ার্কিং ক্যাপিটাল। এখন আমরা যেটি নিয়ে কথা বলবো প্রিয় শিক্ষার্থী, সেটি হলো আমাদের অ্যাপ্রোচেস অফ ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ পলিসি অফ ওয়ার্কিং ক্যাপিটাল। একটি প্রতিষ্ঠানের কোন নীতির উপর, কোন ইয়ার উপর ভিত্তি করে কোম্পানিটা পরিচালিত হয়ে থাকে এবং কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের জন্য। আমরা জানি ওয়ার্কিং ক্যাপিটাল বা মূলধনের ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানে দুই ধরনের মূলধন থাকে, একটি হচ্ছে ফিক্সড ক্যাপিটাল আর একটি হলো ওয়ার্কিং ক্যাপিটাল। এই মূলধনগুলো কারবারে কেন সংগ্রহ করা হয়? তার কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের জন্য বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য। এখন যেটি করা হয়ে থাকে যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের যেটি করতে হবে সেটি হলো কতগুলো নীতি বা পদ্ধতি অনুসরণ করতে হয়। এখানে 3টি পদ্ধতি ওয়ার্কিং ক্যাপিটালের ক্ষেত্রে ইউজ করা হয়। একটি হলো কনজারভেটিজম অ্যাপ্রোচ। কনজারভেটিজম অ্যাপ্রোচ মিনস দ্যাট it maintained by the company is highest liquidity of a firm, অর্থাৎ একটি ফার্মের সর্বোচ্চ লিকুইডেশন মেনটেন করা হয়, কারণ ইন কেস দ্য ইনক্রিজ অফ প্রোডাকশন দ্যাট দ্য ডিমান্ড অফ ইনক্রিজ ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের উৎপাদন যদি বাড়ে তাহলে কার্যকারী মূলধনের পরিমাণও বাড়ে। দ্য মেন থিম of conservative approach is that all kind of fixed asset, all kind of temporary fixed asset and all kind of current assets are collected through long term policy by long term debt. As a result, if the policy is followed, highest liquidity is maintained by the company and profit and risk both are decreases. তাহলে যেটি নিয়ে কথা বললাম প্রিয় শিক্ষার্থী, কনজারভেটিভ অ্যাপ্রোচের মূল থিমটি হলো অধিক পরিমাণ লিকুইডিটি বা তরল সম্পদ কারবারে সংরক্ষণ করা। কেন? কোম্পানি যদি অধিক পরিমাণ উৎপাদন করতে চায় তাহলে অধিক মূলধনের প্রয়োজন হবে, যেটি ওই অধিক তরল সম্পদ দ্বারা সেটি মেটানো সম্ভব। এবং কনজারভেটিভ অ্যাপ্রোচের মূল বক্তব্য বা মূল থিম হলো কারবারের যত প্রকার ক্যাপিটাল আছে, সেটা স্থায়ী হোক, টেম্পোরারি, ফিক্সড হোক অথবা চলতি হোক, সবগুলোই দীর্ঘমেয়াদের ভিত্তিতে কালেকশন করা হবে। এই পদ্ধতিটি যদি আমরা অনুসরণ করে থাকি তাহলে একদিকে কারবার তার হাইস্ট লিকুইডিটি মেনটেন করতে পারবে, কিন্তু মুনাফা এবং ঝুঁকির পরিমাণ কমে যাবে। আমরা এরপরে যদি আসি অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ জাস্ট অপোজিট অফ কনজারভেটিভ অ্যাপ্রোচ। দ্য মেন থিম অফ দিস অ্যাপ্রোচ ইজ টু দ্য কোম্পানি ইজ টু আর্ন মোর প্রফিট বাই মিনিমাইজিং ইজ লিকুইডিটি। And the main theme of this policy is that all kind of fixed assets are collected through long-term finance and temporary fixed asset and current assets
are collected through short-term finance. As a result, if the policy is followed, high profit and high risk will be exist. তাহলে এইখানে যেটি আমরা দেখলাম, এইখানে লিকুইডিটির পরিমাণ কম, বিনিয়োগের পরিমাণ বেশি, অর্থাৎ কোম্পানি অধিক মুনাফা অর্জন করতে চাই কম ঝুঁকিতে এবং কম লিকুইডেশন অ্যাপ্লাই করে। এবং আমরা ওইখানে যেটি বলেছিলাম, এক নম্বরে যেটি দেখেছিলাম, যত প্রকার সম্পদ, যত প্রকার ক্যাপিটাল সেটি আমাদের লং টার্মে কালেক্ট করতে হবে। এইখানে পার্থক্যটা হলো ফিক্সড অ্যাসেট কালেক্টেড ফ্রম লং টার্ম অ্যান্ড টেম্পোরারি ফিক্সড অ্যাসেট অ্যান্ড কারেন্ট অ্যাসেট কালেক্টেড ফ্রম শর্ট টার্ম। এবং এই পদ্ধতিটা যদি আমরা ফলো করে তাহলে যেটি পেয়ে থাকে, একদিকে মুনাফার পরিমাণও যদি বৃদ্ধি পায় এবং ঝুঁকির পরিমাণও বৃদ্ধি পায়। 3 নম্বর যে পদ্ধতিটি সেটি হলো আমাদের মডারেট অ্যাপ্রোচ। মডারেট অ্যাপ্রোচ ইজ কল দ্য কম্বিনেশন ফর্ম অফ কনজারভেটিভ অ্যান্ড অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ। অর্থাৎ মডারেট অ্যাপ্রোচটাকে যেটিকে বলা হয়ে থাকে কনজারভেটিভ অ্যাপ্রোচ এবং অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচের সমন্বিত রূপ। এই অ্যাপ্রোচের মূল থিমটা হলো অল টাইম অফ ফিক্সড অ্যাসেট, all fixed assets, all temporary fixed assets are collected by long-term policy and current assets are collected from short-term assets, short-term policy. As a result, এইখানে লাভের পরিমাণ বা প্রফিটের পরিমাণটা বেশি হয় এবং ঝুঁকির পরিমাণ কম হয়। এই তিনটাকে যদি আমরা একটি ডায়াগ্রামে একটু ছোট্ট আকারে দেখাতে চাই, তাহলে যেটি পাই যে আমরা কনজারভেটিভ অ্যাপ্রোচ যখন ফলো করব, অ্যাপ্রোচের মূল থিম হলো হাই লিকুইডিটি, লো মুনাফা, লো প্রফিট, লো রিস্ক। অর্থাৎ এইখানে যেটি করা হয়ে থাকে, লিকুইডিটির পরিমাণটা হাই থাকে, প্রফিটের পরিমাণও কম থাকে, রিস্কের পরিমাণও কম থাকে। আর অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ যদি আমরা ফলো করে থাকি, তাহলে এর মূল বক্তব্য হলো এখানে লো লিকুইডিটি, হাই প্রফিট, হাই রিস্ক। অর্থাৎ অ্যাগ্রেসিভ পলিসি যেটি শুরুতেই বলেছি কনজারভেটিভ অ্যাপ্রোচের বিপরীত। 10 নম্বর যেটি আমাদের মডারেট অ্যাপ্রোচ যেটি বলেছি, এখানে দুটোর কম্বিনেশন ফর্ম করা, অর্থাৎ অ্যাভারেজ অ্যাসেটস ইউজ করব আমরা, যার ফলে হাই প্রফিট আসবে কারবারে অ্যান্ড লো রিস্ক বিদ্যমান হবে। অর্থাৎ রিস্কটাকে আমরা রিডিউস করতে সমর্থ হব। প্রিয় শিক্ষার্থী, তাহলে লক্ষ্য করতে হবে আমরা এখানে লিকুইডেশন অনেক বেশি পাই, অর্থাৎ অলস সম্পদ কারবারে অনেক বেশি পড়ে থাকে, কিন্তু তুলনামূলকভাবে প্রফিট আমরা কম করতে সমর্থ হয়। দ্বিতীয়টাতে আমরা প্রফিট বেশি করতে পারি, কিন্তু সেখানে ঝুঁকি আবার বেশি থেকে যায়। তৃতীয়টাতে যেটি হয় সেটা অ্যাভারেজ অ্যাসেটস আমরা ব্যবহার করে যেটি পাই, প্রফিট বেশি থাকে এবং রিস্কের পরিমাণটা কম থাকে, যার জন্য সবসময় মডারেট অ্যাপ্রোচটাই কোম্পানি ফলো করে অনুসরণ করার জন্য। এরপরে আমরা আসবো ক্যাশ ম্যানেজমেন্ট সাইকেল। আমরা জানি ক্যাশ ম্যানেজমেন্ট সাইকেল ইজ দ্য রোটেশন অফ ক্যাশ, অর্থাৎ রোটেশন অফ ক্যাশ হলো ক্যাশের আবর্তন। ক্যাশ নিয়ে আমরা শুরু করব। এটিকে আমরা যেমন বলে থাকি, আমরা ক্যাশ আউটফ্লো যদি থাকে, তাহলে কোম্পানি যখন পণ্য ক্রয় করে অথবা পাওনাদারকে পরিশোধ করে তখন কারবার থেকে নগদ অর্থ চলে যায়। একইভাবে যখন পণ্য বিক্রি করে বা সেবা প্রদান করে থাকে তখন নগদ কারবারে আগমন করে থাকে। এখন একটি কারবারে ঠিক কী পরিমাণ নগদের প্রয়োজন হয়, দ্যাট ক্যান বি অ্যাডজাস্টেড। ফর দ্যাট দ্য ক্যাশ ম্যানেজমেন্ট সাইকেল রিফার্স সাজ দ্য সাকসেসিভ রোটেশন অফ ক্যাশ। অর্থাৎ হলো নগদের যে সাকসেসফুল চক্রাকারে আবর্তন, এটিকেই আমরা বলি ক্যাশ ম্যানেজমেন্ট সাইকেল। আমরা যদি একটু ডায়াগ্রামের দিক লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখতে পাবো ক্যাশ ম্যানেজমেন্ট সাইকেলটা হলো আমরা ক্যাশ পে করব অথবা ক্যাশ রিসিভেবল আদায় করব। এই ক্যাশটা হয় বিনিয়োগ করলে কারবার থেকে নগদ অর্থ চলে যাবে, আর যদি আমরা লোন করি কারবারের নগদ অর্থ আবার পুনরায় ফিরে আসবে।
আবার কালেকশন ক্যাশ রিলেটেড, এই অর্থাৎ হলো ক্যাশের যে সাকসেস রোটেশন, এটিকেই আমরা বলবো ক্যাশ ম্যানেজমেন্ট। এই ক্যাশ ম্যানেজমেন্টের সাথে যে আইটেমগুলো আমাদের জড়িত, আমরা যেটি নিয়ে একটু কথা বলতে চাই, অর্থাৎ হলো এর সাথে অনেকগুলো ম্যাটেরিয়াল অর্থাৎ হলো ম্যাথামেটিক্যাল টার্মগুলো জড়িত। আমরা যদি বলি এ ফার্মস নেটস ক্যাশ টাকা 10 লাখ in a year average inventory level 60 days, average collection period 50 days, and average payment period 35 days, 35 days. Rate of return 10% on investment. এখন বলা হলো এর ভিত্তিতে ক্যালকুলেট ম্যাক্সিমাম অপারেটিং ক্যাশ if AI reduced by 10 days, what will happen? In cash. প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা কথা বলেছি যে একটি প্রতিষ্ঠানে এক বছরে 10 লক্ষ টাকার প্রয়োজন হয়। এখানে আমাদের হোল্ডিং পিরিয়ড দিয়েছি আমরা 60 দিন, আদায়কাল দিয়েছি 50 দিন এবং পরিশোধ কাল দিয়েছি আমরা 35 দিন, রেট অফ রিটার্ন দিয়েছি আমরা 10%। এখন বলা হচ্ছে এখান থেকে আমাদের ম্যাক্সিমাম অপারেটিং ক্যাশ কত সেটি বের করতে হবে, এবং যদি অ্যাভারেজ ইনভেন্টরি লেভেলটাকে যদি আমার 10 দিন কমানো হয় তাহলে কি প্রভাব পড়বে। আমরা জানি প্রথমে এটি করতে গেলে আমাদের যেটি লাগবে ক্যাশ কনভার্সন সাইকেল, অর্থাৎ হলো যে ফর্মুলাটা আমরা জানি AAI অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি বা হোল্ডিং পিরিয়ড ACP মাইনাস APP 60, ACP হলো 50, APP হলো আমাদের 35। তাহলে আমরা যেটি পাই 60 যোগ 50 মাইনাস 35, সিটিও ক্যাশ টার্নওভার পেয়ে যাব আমরা 360 ভাগ 75, 4.8 টাইমস MOC ম্যাক্সিমাম অপারেটিং ক্যাশ, যেটি নিয়ে আমরা আসলে কথা বলতে চাচ্ছি সেটি হলো টোটাল ক্যাশ ভাগ সিটিও, অর্থাৎ আমাদের 10 লাখ 4.80। তাহলে আমরা যেটি পাবো সেটি হলো 10 লাখ ভাগ 4.8, 2,08,333
2,08,333 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা একই কাজ রেখেছি, শুধু এটা 1 নম্বরের উত্তর আমরা পেয়ে গেছি। 2 নম্বরের ক্ষেত্রে যেটি আমাদের বলা হচ্ছে, আমরা শুধু কি করব, অর্থাৎ ডাবল এআই আগে যেখানে 60 দিন ছিল সেটাকে আমরা 10 দিন কমাই দিয়ে সেটা হয়ে যাবে আমাদের 50 দিন। তাহলে কত আসবে আমাদের? আমি 2 এর ক্ষেত্রে যদি করি, ট্রিপল সি হবে আমাদের 60-এর জায়গায় 50 যোগ 50 মাইনাস 35, তাহলে আমার আসবে 65 দিন। সিটিও হবে আমার 360 ভাগ 65, 360 ভাগ 65, 5.54। এমওসি যদি আমরা এখন বের করি তাহলে 10 লাখ ভাগ 5.54, দ্যাট ইজ টাকা আসবে আমার 1,80,505 টাকা। এখন ফলাফল যেটি হবে, ইনভেস্টমেন্ট রিডাকশান, বিনিয়োগের পরিমাণ কমে আসবে 2,08,333 মাইনাস 1,80,505, 2,08,333, 27,828, 828 টাকা। তাহলে আমার সেভিং আসবে কতটুকু? 27,828 গুণিত 10%, দ্যাট ইজ 2,783 টাকা। প্রিয় শিক্ষার্থী, তাহলে যেটি আমরা পেলাম সেটি হলো, একটু লক্ষ্য করতে হবে যে আমরা একটা তথ্য দিলাম। এখানে একটু কথা তোমাদের বলে রাখি, এখানে 3টা শর্তের মধ্যে 2টো হলো পজিটিভ রিলেশন, একটি হলো নেগেটিভ রিলেশন। অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি এবং এসিপি যদি বাড়ে, ওয়ার্কিং ক্যাপিটালের পরিমাণ বাড়বে, কমে তাহলে ওয়ার্কিং ক্যাপিটালের পরিমাণ কমবে। আমরা 10 দিন কমাই দেখলাম যে কমে গেছে। একইভাবে পরিশোধকাল যদি বাড়ে, ওয়ার্কিং ক্যাপিটাল কমে, পরিশোধকাল কমলে ওয়ার্কিং ক্যাপিটাল বাড়ে। আমি আবারও বলি, পরিশোধকাল যদি বাড়ে ওয়ার্কিং ক্যাপিটাল কমবে, পরিশোধকাল কমলে ওয়ার্কিং ক্যাপিটাল বাড়বে। এবং কতটুকু বিনিয়োগ থেকে আমরা সাশ্রয় করতে পারি সেটিও এর মাধ্যমে, যেহেতু ক্যাশ ম্যানেজমেন্ট। এই তো প্রিয় শিক্ষার্থী, আমরা যেটি বারবার বলতে চাই সেটি হলো যে আমরা অঙ্কগুলো করতে চাই, দেখতে চাই এবং শিখতে চাই যে আসলে ক্যাশ। এছাড়া আরও একটা ছোট্ট একটা অঙ্ক দিয়ে আমরা আজকে শেষ করব, সেটি হলো বাউমল মডেলের মাধ্যমে ওটিকে আমরা দেখাতে পারি। সেটি হলো আমাদের যে আমরা একটা ক্যাশ মডেলের একটা অঙ্ক যদি এভাবে দিয়ে থাকি, সেটি হলো যে in the next year a company needs টাকা, needs cash টাকা 8 লাখ, ট্রানজ্যাকশন cost per transaction $100, interest rate 12%। বলা হলো ম্যাক্সিমাম অপারেটিং ক্যাশ নির্ণয় করো বাউমল মডেলের ভিত্তি করে। বাউমল মডেলের যে ফর্মুলা আমরা জানি, 2b গুণিত b গুণিত t ভাগ i পুরো ফিগারের ওপর
রোটা ভার্ব টু বলতে ফর্মুলা টু, বি বলতে টোটাল ক্যাশ যেটিকে আমরা জানি বি ইজ ইকাল টু 8 লাখ, টি এর মান জানি যেটির মান দেওয়া আছে 100, আয়ের মান 12%, দ্যাট ইজ 0.12। এখন যদি আমরা মান বসাই তাহলে 2 গুণিত 8 লাখ গুণিত 100 0.12 পুরো ফিগারের উপর রুট ওভার আমার যে মানটি আসবে সেটি হলো, প্রিয় শিক্ষার্থী আমরা যদি মানটি একটু দেখি সেটি আসবে আমাদের কত, 2 গুণিত 8 লাখ গুণিত 100 ভাগ 0.12, এটি পেলাম আমরা 36,514.83। অথবা তোমরা লিখতে পারো 36,515 অ্যাপ্রক্সিমেট। এটি হলো আমাদের বাউমাল মডেল। প্রিয় শিক্ষার্থী আমরা আজকে ওয়ার্কিং ক্যাপিটাল লেকচার 1 নিয়ে আলোচনা করলাম। আগামী দিন আমরা লেকচার 2 এ রিটার্ন পয়েন্ট জেড পাশাপাশি ওয়ার্কিং ক্যাপিটাল কীভাবে নির্ধারণ করতে হয় কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ দিয়ে, এছাড়া ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি যেগুলো আছে সেগুলো নিয়ে সামনে দিন তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তোমরা চ্যাপ্টারটি আলোচনা করতে থাকো, দেখতে থাকো, তোমরা ভালো থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো, এই আশাবাদ ব্যক্ত রেখেই আজ আমরা আমাদের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।